তো কুলম্ব লয়ে কুলম্ব যেটা বলছে যদি কোনো জায়গায় কুলম্ব যেটা বলছে যদি কোনো স্থানে দুটি চার্জ মানে Q1 এবং Q2 দুটি চার্জ এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে d। তো Q1 এবং Q2 এরা প্লাস নাকি মাইনাস মানে পজিটিভ নাকি নেগেটিভ আমরা জানি না, কিন্তু পজিটিভ নেগেটিভ যেটাই হোক যদি সেম চার্জ হয় মানে যদি দুইটাই পজিটিভ হয় বা দুইটাই নেগেটিভ হয় তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে মানে রিপালসিভ ফোর্স কাজ করবে। আর যদি অপোজিট চার্জ হয় মানে একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে তাদের মধ্যে কী হবে অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে মানে আকর্ষণ বল কাজ করবে। তো তাদের মধ্যে এই যে আকর্ষণ বল এবং বিকর্ষণ বল কাজ করবে, এই আকর্ষণ এবং বিকর্ষণ বলটা হবে হচ্ছে এদের চার্জ দ্বয়ের গুণফলের প্রপোর্শনাল মানে F প্রপোর্শনাল টু Q1 Q2 মানে এদের মধ্যে যে আকর্ষণ এবং বিকর্ষণ বল কাজ করবে সেটা হবে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। মানে চার্জ যত বেশি হবে, চার্জের অ্যামাউন্ট যত বেশি হবে, এই ফোর্স আকর্ষণ বিকর্ষণ বল তত কী হবে বেশি হবে। ওকে, আচ্ছা 2 নাম্বার যেটার উপর হচ্ছে আমাদের এই ফোর্সটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে আধান দুটির মধ্যবর্তী দূরত্ব মানে এই ডিস্টেন্স যত বাড়বে তত এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কী হয়ে যাবে কমে যাবে। তো সেটা কীভাবে কমবে? কুলম্ব বলছে যে F প্রপোর্শনাল টু 1/d²। তার মানে F আর D মানে এই ফোর্সের সাথে D হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, মানে স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক আর কি। আচ্ছা, তো আমরা যদি এই দুটাকে একসাথে করি তাহলে পাবো হচ্ছে আমরা F প্রপোর্শনাল টু Q1 Q2/d²। আমরা এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো C Q1 Q2/d²। ওকে, এখানে সিটা কি? সি হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা বলবো হচ্ছে কুলম্বস কনস্ট্যান্ট। ওকে, কুলম্বস কনস্ট্যান্ট। তো এই সি এর ভ্যালু কত? সি এর একটা ভ্যালু আছে, ভ্যালুটা হচ্ছে C = 9 × 10⁹। তার ইউনিট কত হবে? এখান থেকে আমরা দেখি যদি আমরা d² এই পাশে আনি আর Q1 Q2-কে নিচে নিয়ে যাই তাহলে কি হবে d² উপরে আসবে d² আর নিচে হচ্ছে Q1 Q2 = C। মানে আমরা d²কে উপরে নিয়ে আসলাম আর Q1 Q2-কে নিচে নিয়ে গেলাম। এখন F এর ইউনিট কত? F মানে কি ফোর্স না, F এর ইউনিট হচ্ছে আমাদের নিউটন। তো আমি লিখবো হচ্ছে C উপর হচ্ছে নিউটন আর চিন্তা করে দেখো এটা কি D তাই না, মানে হচ্ছে ডিস্টেন্স তার মানে মিটার, তার মানে কি হবে মিটার স্কোয়ার। আর নিচে হচ্ছে কি Q1 Q2, আধান বা চার্জের ইউনিট কি কুলম্ব। ওকে, তো Q1 Q2 জায়গায় কী লিখবো আমরা কুলম্ব ইন্টু কুলম্ব মানে আসলে কি কুলম্ব স্কোয়ার তাই না, কুলম্ব স্কোয়ার। তাহলে লিখতে পারি আমরা নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই সি এর ইউনিট। ক্লিয়ার? তার মানে আমি লিখবো হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তো আমি এখানে লিখি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু। এখন এই যে সি এর ভ্যালুটা এটা কোত্থেকে আসছে? এটার একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু আছে বা একটা এসআই ইউনিট থেকে একটা ভ্যালু আসছে, সেটা হচ্ছে এইটা। আমরা লিখব যে C = 1/4πε0, এটাকে বলা হচ্ছে এপসাইলন। ওকে, এপসাইলন। এখন এপসাইলনটা আসলে কি? আমরা কিন্তু এখানে দুইটা পয়েন্ট আলোচনা করেছি, মানে আধানের পরিমাণ আর একটা হচ্ছে আধান দুটির মধ্যবর্তী দূরত্ব মানে এদের মধ্যে ডিস্টেন্স। মানে এই যে ফোর্সটা সেটা হচ্ছে এই যে চার্জ তাদের অ্যামাউন্টের উপর কাজ করছে, অ্যামাউন্টটি প্রপোর্শনাল, আর হচ্ছে কি মাধ্যমের এদের মধ্যে দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক তাই না। আমরা কিন্তু মাধ্যমের প্রকৃতি বা মিডিয়াম নিয়ে কাজ করি নাই, তো এদের মধ্যে যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স সেটা কিন্তু মিডিয়ামের উপরেও কী করে ডিপেন্ড করে, এবং সেটাই হচ্ছে আমাদের এই ε0। তার একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে ε0 = 8.85 × 10⁻⁻12। তো এটার যে ইউনিট সেই ইউনিট হবে সি এর ইউনিটের অপোজিট, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে সি আর ε0 কি একে অপর রেসিপ্রোকাল। তাহলে আমি তার ইউনিট লিখব হচ্ছে পার নিউটন পার মিটার স্কোয়ার
পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম স্কোয়ার, এটা হচ্ছে তার ইউনিট। এবার আমরা আসি এই এপসাইলন নটটা আসলে কি, এটা কোত্থেকেই বা আসলো। তোমাদের বইতে কিন্তু এটাকে জাস্ট পারমিটিভিটি বলা আছে। কি বলা আছে? যে পারমিটিভিটি মানে হচ্ছে কোনো একটা মাধ্যমে কতটুকু ফোর্স কাজ করবে সেটাই পারমিটিভিটির উপর ডিপেন্ড করে। এখন এটা আসলে কোত্থেকে আসছে, সেটা বোঝার জন্য আমাদের জানতে হবে আসলে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তোমার ক্লাস 9-10 ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন পড়ে আসছিলাম। তো আমরা একটু ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে একটু আলোচনা করি, যদিও আমরা এটা একটু পরে পড়ব। আমাদের নেক্সট টপিকই হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো আমরা এখানে একটু আলোচনা করি, সেটা হচ্ছে যদি একটা চার্জ, কোথাও একটা চার্জ থাকে, এটা যদি একটা চার্জ হয়, তার আশেপাশে কি থাকবে, তার চারপাশে একটা এরিয়া থাকবে। এই এরিয়ার মধ্যে আমি যদি অন্য কোনো একটা চার্জকে নিয়ে আসি, ক্লিয়ার, অন্য কোনো একটা চার্জকে নিয়ে আসি, তাহলে এই চার্জটাকে সে অ্যাট্রাক্ট করবে, মানে আকর্ষণ করবে, অথবা বিকর্ষণ করবে, মানে রিপালস করবে, যে কোনো একটা করবে, ক্লিয়ার। মানে তারা যদি অপোজিট চার্জ হয় তাহলে আকর্ষণ হবে, আর যদি সেম চার্জ হয় তাহলে বিকর্ষণ হবে। এখন এই আকর্ষণ বিকর্ষণটা সে কোন বরাবর করবে? সে এই বরাবর করবে, তাই না? যদি সেম চার্জ হয় তাহলে বিকর্ষণ হয়ে যাবে, আর যদি অপোজিট চার্জ হয় তাহলে আকর্ষণ হবে। মানে দুইটাই কিন্তু এই লাইন বরাবর হবে, তাই না? তাহলে এই যে লাইনটা হচ্ছে তার এই পয়েন্টের তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন প্রকাশ করছে বা দিক প্রকাশ করছে। তো এই জন্যই একটা বিন্দু আধান মানে একটা পয়েন্ট চার্জের চারপাশে দেখবা যে এরকম করে অনেকগুলা লাইন টানা হয়। কারণ কি স্ট্রেট লাইন টানা হয়? কারণ এই যে স্ট্রেট লাইনগুলো তার তড়িৎ ক্ষেত্রের দিক প্রকাশ করে। মানে আমরা যদি এখানে অন্য একটা চার্জকে নিয়ে আসি, এই চার্জটাকে সে কী করবে? এই চার্জটাকে সে এই লাইন বরাবর হয় রিপালস করবে, নয় অ্যাট্রাক্ট করবে, মানে বিকর্ষণ করবে, নয়তো আকর্ষণ করবে। তো আমার এটা যদি একটা বিন্দু আধান হয়, মানে একটা চার্জ হয়, তাহলে তার চারপাশে এই দিকে, পিছন দিকে, সামনে, উপরে, নিচে, মানে চারদিকে তার একটা এরিয়া থাকবে, একটা স্ফিয়ার তৈরি করবে, একটা গোলক তৈরি করবে, ক্লিয়ার। এর মধ্যে অন্য একটা চার্জকে আনলে সে আকর্ষণ বা বিকর্ষণ করবে। তো এটা তার তড়িৎ ক্ষেত্র, ক্লিয়ার। সো আমরা এখন ধরি এখানে আমার একটা তড়িৎ ক্ষেত্র আছে, সাপোজ, ওকে, এটা হচ্ছে আমার একটা তড়িৎ ক্ষেত্র এবং তার ডিরেকশন হচ্ছে এই দিকে, ক্লিয়ার। এটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক ফিল্ডকে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মানে তড়িৎ ক্ষেত্র। তো আমি যেটা করলাম, এখানে একটা মেটালকে রাখলাম। এটা কি এটা হচ্ছে একটা মেটাল, ক্লিয়ার। এখন তড়িৎ ক্ষেত্রের এই যে লাইনগুলা, এই যে তড়িৎ ক্ষেত্রের লাইন, এটা কিন্তু যদি বিন্দু আধান হয় একটা, মানে পয়েন্ট চার্জ হয়, তাহলে কিন্তু তার এইভাবে কাজ করবে, মানে একটা পয়েন্ট থেকে বের হবে। এখন সবসময় তার এরকম হবে না, এটা ডিপেন্ড করবে এই যে আমার আধানটা বা চার্জটা সেটা কীরকম স্ট্রাকচারের, তাই না? তো আমরা ধরলাম যেখানে হচ্ছে আমার একটা ইলেকট্রিক ফিল্ড আছে এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি একটা মেটাল রাখলাম, মানে ধাতু রাখলাম, ওকে। এখন এই যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো তারা হচ্ছে এই ধাতুর মধ্যে দিয়ে কী করবে? প্রবেশ করবে, তাই না? আমি আরও কয়েকটা লাইন আঁকবো এখানে, আর একটু বাড়াই। সাপোজ এখানে আমার আরও কয়েকটা ইলেকট্রিক ফিল্ড লাইন, ক্লিয়ার। এখন এই ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কি এই মেটালের ভিতর দিয়ে যাচ্ছে না? এই মেটালের ভিতর দিয়ে তারা প্রবেশ করছে এইখানে। এখন আমি যদি বলি এই যে আমার মেটালটা, তার এরিয়া হচ্ছে এ, তার এরিয়া কত হচ্ছে? তার এরিয়া এ। আচ্ছা, তাহলে তার পার এরিয়া দিয়ে কত কুলম চার্জ আছে সেটা আমি কীভাবে লিখবো হচ্ছে সি বাই এ। এটা মানে কি? মানে পার এরিয়ায় কত কুলম চার্জ যাচ্ছে তার, এটা তার এরিয়া, এটা ইলেকট্রিক ফিল্ড তার ভিতর দিয়ে প্রবেশ করছে। তাহলে পার এরিয়া দিয়ে কত কুলম চার্জ যাচ্ছে? সি বাই এ। এটাকে আমরা বলি হচ্ছে সিগমা, এটাকে বলা হচ্ছে চার্জ ডেনসিটি। কি বলে? চার্জ ডেনসিটি বা হচ্ছে আধান ঘনত্ব। এই টপিকটা আমরা একটু পরে পড়ব, ওকে। চার্জ ডেনসিটি বা আধান ঘনত্ব। তাহলে আমাদের এপসাইলন নট হচ্ছে এই চার্জ ডেনসিটি, আর হচ্ছে তড়িৎ ক্ষেত্রের রেশিও বা হচ্ছে অনুপাত। বোঝা গেল? এই যে এপসাইলন নট সেটা হচ্ছে আমার এই যে চার্জ ডেনসিটি বা আধান ঘনত্ব, মানে কোনো একটা জায়গা দিয়ে
একক ক্ষেত্রফল বা পার ইউনিট এরিয়া দিয়ে কতটুকু চার্জ যাচ্ছে সেটা, আর এই যে তড়িৎ ক্ষেত্র তার যে অনুপাত বা রেশিও, সেটাই হচ্ছে আমাদের কি আসলে এপসাইলন নট। এখন এখানে নট কথাটা কেন লেখা হয়েছে? নট মানে এটা আসলে ভ্যাকুয়ামের জন্য, মানে শূন্য মাধ্যমের জন্য, শূন্য মাধ্যমের কি ভেদন যোগ্যতা, শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা বা হচ্ছে আমাদের কি পারমিটিভিটি ফর ভ্যাকুয়াম। ক্লিয়ার? পারমিটিভিটি ফর ভ্যাকুয়াম অথবা কি শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। বোঝা গেল? আমাদের এপসাইলন হচ্ছে এই যে এই বস্তুটা তার আধান ঘনত্ব বা চার্জ ডেন্সিটি, মানে পার ইউনিট এরিয়া দিয়ে কতটুকু আধান যাচ্ছে, এবং কি এর একটা রেশিও। হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? এই ফর্মুলাটা আমরা নেক্সট একটু পরে গিয়ে পড়বো আর কি, যখন আমরা তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পড়বো আর কি। তো এটা বোঝা গেল। এখন দেখো এই যে এপসাইলন নট 8.85 10⁻⁻12, এটা হচ্ছে ভ্যাকুয়ামের জন্য, মানে শূন্য মাধ্যমের জন্য, মানে যেখানে কোনো বাতাস নাই, সেই মাধ্যমে পারমিটিভিটি বা হচ্ছে ভেদনযোগ্যতা। এখন যদি আমরা অন্য কোনো মাধ্যমে যাই তাহলে কি হয়ে যাবে? এটা চেঞ্জ হয়ে যাবে না? এটা অবশ্যই চেঞ্জ হবে, তাই না? তো এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য। এখন আমরা একটা নতুন জিনিস বের করব, সেটা কি? সেটা হচ্ছে তড়িৎ মধ্যমাঙ্ক বা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সেটা কি আমরা দেখি। তড়িৎ মধ্যমাঙ্ক বা এটাকে কী বলছি আমরা? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো এই জিনিসটা কি? একটু আগে আমরা বললাম এই যে এপসাইলন নট, সেটা হচ্ছে কিসের জন্য? 8.85 10⁻12, এটা তো শূন্য মাধ্যমের জন্য বা হচ্ছে ভ্যাকুয়ামের জন্য। তো অন্য কোনো মাধ্যমে গেলে এটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এখন এই যে আমার Q1 এবং Q2, এরা ডিস্টেন্স হচ্ছে কত আমাদের এদের মাঝখানে? ডি। তো এরা যদি ভ্যাকুয়ামে থাকে তখন এদের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স কী হবে আমার? F = 1/4 এপসাইলন নট Q1 Q2/d²। ক্লিয়ার? তো এটাকে আমি ধরলাম হচ্ছে F নট। ক্লিয়ার? F নট। এখন এরা যদি অন্য কোনো মিডিয়ামে যায় বা অন্য কোনো মাধ্যমে যায় তখন কিন্তু এখানে আর কি হবে না? এপসাইলন নট হবে না, মানে অন্য কোনো ভ্যালু হবে আর কি। তো সেটাকে আমরা লিখবো হচ্ছে Fm = 1/4 এপসাইলন Q1 Q2/d²। ক্লিয়ার? এটা হচ্ছে এপসাইলন, এটা এপসাইলন নট, কারণ এটা হচ্ছে ভ্যাকুয়ামের জন্য। তো আমরা নাম দিই, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে আমার 2। ক্লিয়ার? আচ্ছা, তো এখন যদি আমরা এই দুটোকে ডিভাইড করি, এটাকে ডিভাইড করলে কী হবে? আমি লিখি যে উপরে F নট আর নিচে হচ্ছে আমার Fm। তো ডিভাইড করলে খেয়াল করো যে এটা কাটাকাটি যাবে না একদম। 1/4 Q1 Q2/d² Q1 Q2/d² সম্পূর্ণ কাটাকাটি যাবে, থাকবে শুধু এপসাইলন নট আর এপসাইলন। তো আমি একটু লিখি যে F নটের এটা থাকবে উপরে, মানে এরকম 1/4 এপসাইলন নট, আর এটা উল্টিয়ে যাবে, মানে 4 এপসাইলন /1, তাই না? মানে এটা যেহেতু নিচে, এটা কি হবে? উল্টিয়ে যাবে, ফলে যেটা হবে 4 কাটা আমার থাকবে কি আসলে? থাকবে আসলে যে এপসাইলন নট। ক্লিয়ার? তাহলে দেখো এটা হচ্ছে শূন্য মাধ্যমের বা ভ্যাকুয়ামের জন্য আমাদের কি ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি, আর এটা হচ্ছে অন্য কোনো মাধ্যমে, মানে যেই মাধ্যমে আমাদের এখন এই চার্জ দুইটা আছে বা যেই মাধ্যমের জন্য বা যেই মিডিয়ামের জন্য আমরা এখন কাজ করছি। ক্লিয়ার? তাহলে এই যে শূন্য মাধ্যমের বা ভ্যাকুয়ামের পারমিটিভিটি এবং আমরা এখন যেই মাধ্যমে আছি বা যেই মাধ্যমের জন্য কাজ করছি সেই মাধ্যমে পারমিটিভিটি হচ্ছে এইটা, এদের যে রেশিও সেটাকেই বলা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ক্লিয়ার? বা হচ্ছে তড়িৎ মধ্যমাঙ্ক। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা হচ্ছে তড়িৎ মধ্যমাঙ্ক। তার মানে কী বলতে পারি আমরা? শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা বা হচ্ছে পারমিটিভিটি, মানে হচ্ছে ভ্যাকুয়ামের পারমিটিভিটি এবং অন্য কোনো মাধ্যমের কি পারমিটিভিটি, তাদের যে রেশিও সেটাকে বলা হচ্ছে কি আমার তড়িৎ মধ্যমাঙ্ক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এটা কোন মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা তড়িৎ মধ্যমাঙ্ক? এটা হচ্ছে এই মাধ্যমের,
মানে আমরা যেই মাধ্যমের জন্য কাজ করছি এখন এখন আমাদের এই চার্জ দুইটা যেই মাধ্যমে আছে। তো এটা ছিল আমার শূন্য মাধ্যমের জন্য মানে ভ্যাকুয়ামের জন্য পারমিটিভিটি, আর এটা হচ্ছে অন্য কোনো মাধ্যমের জন্য আমরা এখন যেই মাধ্যমে আছি বা যে মাধ্যমের জন্য কাজ করছি। তো এই কেটা হচ্ছে ওই মাধ্যমেরই কি তড়িৎ মধ্যমাঙ্ক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো আমরা এখান থেকে লিখতে পারি যে এখান থেকে লেখা যায় কি এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট কে। তো এখান থেকে একটা জিনিস দেখো যে শূন্য মাধ্যম বা ভ্যাকুয়ামের যে পারমিটিভিটি তার সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মাধ্যম বা আমরা এখন যেই মাধ্যমে আছি তার কি পাওয়া যায়, পারমিটিভিটি পাওয়া যায়। তার মানে তড়িৎ মধ্যমাঙ্ক বা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আসলে এমন একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক যেটা শূন্য মাধ্যমের পারমিটিভিটির সাথে মাল্টিপ্লাই করলে আমরা আমাদের যেই মাধ্যমে আমরা আছি সেই মাধ্যমের পারমিটিভিটি বা কী পাওয়া যায়, ভেদনযোগ্যতা পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমাদের গেল যে তড়িৎ মধ্যমাঙ্ক বা হচ্ছে কি আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আর এখানে শিখলাম হচ্ছে আমরা শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা যেটা ছিল সিগমা আর ই এর একটা কি রেশিও। ক্লিয়ার? সিগমা আর ই এর হচ্ছে রেশিও। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা যে ফর্মুলাটা শিখলাম মানে এটাকে আমরা একটা ভেক্টর রূপ দিব, মানে হচ্ছে ভেক্টর প্রকাশ। এটা কি ফোর্স না? এটা একটা ফোর্স। এখন আমরা কিন্তু জানি যে ফোর্স আসলে কি একটা ফোর্স হচ্ছে একটা ভেক্টর, তাই না? কারণ ফোর্সে কি আছে, ডিরেকশন আছে। আমরা জানি কি আসলে এফ ইকুয়াল টু এম এ, তাই না? আমরা জানি হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, এরকম আর কি, এফ ইকুয়াল টু এম এ, আর এ হচ্ছে ভেক্টর, সো এফটাও কী হবে আমার ভেক্টর হবে। তো আমরা যদি এই কুলম্বস লকে মানে এফ ইকুয়ালস টু সি কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার এটাকে যদি আমরা ভেক্টর প্রকাশ করতে চাই তাহলে আমি এভাবে লিখব যে এফ ইকুয়ালস টু সি কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। ওকে, এখানে আমরা একটা ইউনিক ভেক্টর ইউজ করব। এটা হচ্ছে একটা কি আমাদের এই ইউটা হচ্ছে আমাদের একটা ইউনিক ভেক্টর। ইউনিক ভেক্টর মানে কি আসলে একক ভেক্টর। আমরা ভেক্টরে পড়েছি এটা হচ্ছে একক ভেক্টর। এই একক ভেক্টর কোন বরাবর কাজ করবে? কাজ করবে হচ্ছে এই যে কিউ ওয়ান এবং কিউ টুর যে ডিস্টেন্স ডি, এই ডি বরাবর কাজ করবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে একটা ভেক্টর আর কি। তো এই যে ফোর্স একটা পয়েন্টের উপর যদি বা একটা আধানের উপর যদি এটা যদি একটা আধান হয়, ক্লিয়ার, এটা একটা যদি আধান হয় এবং তার উপর যদি একই সময়ে একাধিক ফোর্স কাজ করে, সাপোজ এটা একটা ফোর্স এফ ওয়ান, এটা একটা ফোর্স এফ টু, ক্লিয়ার, আর এগুলো কিন্তু কি ফোর্স, এগুলো কুলম্ব ফোর্স, তাহলে এদের কি হবে, এদের একটা রেজাল্টেন্ট থাকবে এবং সেই রেজাল্টেন্ট আমরা ভেক্টর যে ফর্মুলা ঠিক সেই ফর্মুলা দিয়ে বের করব। আমরা ম্যাথ করব একটু পরে যখন আমরা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড পড়ব, ক্লিয়ার, তখন আমরা এরকম ফোর্সের জন্য ম্যাথ করব। যদি একাধিক ফোর্স এক বা একাধিক ফোর্স থাকে তখন আমরা ভেক্টরের যে রেজাল্টেন্টের ফর্মুলা ঠিক সেই ফর্মুলা দিয়ে আমরা এদের কী বের করব, এদের রেজাল্টেন্ট বের করব। ওকে, তার মানে ফোর্স হচ্ছে একটা জাস্ট একটা ভেক্টর। যদি আমাদের কোনো পয়েন্টে এক বা একাধিক ভেক্টর কাজ করে আমরা অবশ্যই ভেক্টরের ফর্মুলা কী করতে পারবো, ভেক্টরের ফর্মুলা ইউজ করে তাদের রেজাল্টেন্ট বা লব্ধি বের করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি যে কুলম্ব ফর্মুলাটা তোমাদের বোঝা গেল। এটা থিওরি থেকে কোনো রকম সমস্যা হবে না, হওয়ারও কথা না, ক্লাস 9-10 ছিল, এখানে আবার পড়লাম আমরা। এবং এই ফর্মুলার সব কিছু মানে সি থেকে শুরু করে তারপর হচ্ছে এপসাইলন নট সব কিছু ঠিকমতো বোঝানো হলো। ক্লিয়ার? যে কোনটা কোন জায়গা থেকে আসলো আর কি। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা খুব ইজি একটা ম্যাথ করে আমরা হচ্ছে আমাদের পরের টপিক যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, বলা যায় এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা তড়িৎ ক্ষেত্র। তারপর আমরা তড়িৎ ক্ষেত্রে যাব। তো আমরা নেক্সট ম্যাথটা দেখি যে আমাদের ম্যাথটা কী আছে। তো এই ম্যাথটাতে যেটা বলা হচ্ছে সমআহিত দুটি চার্জ। সমআহিত কথাটার মানে কি আসলে? সমআহিত মানে হচ্ছে এদের দুজনের চার্জ সেম, মানে এটা যদি কিউ হয় এটাও কিউ, এদের মাঝখানে ডিস্টেন্স কত, 2 মিলিমিটার, বা আমাদের ডি হবে হচ্ছে 2 × 10⁻³ মিটার। তো ক্লাস 9-10 তোমরা কিন্তু এরকম অনেক ম্যাথ করেছো যে দুইটা চার্জের ভ্যালু দেওয়া থাকে এবং যদি মাঝখানে কি ডিস্টেন্স দেওয়া থাকে ওখান থেকে ফোর্স বের করতে হয়, এফ বের করতে হয়, মানে কুলম্ব ফোর্স। এফ ইকুয়াল টু সি কিউ ওয়ান কিউ টু বাই
ডি স্কোয়ার। তো এরকম অনেক ম্যাথ তোমরা করেছো যেখানে চার্জ দেওয়া থাকে, ডি দেওয়া থাকে, শুধু এফ বের করা। তো আমরা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ নিলাম। সেটা হচ্ছে কি, দুইটা সেম চার্জ, এদের মাঝখানের ডিস্টেন্স হচ্ছে এত। যেহেতু সেম চার্জ, তারা কি করবে, তারা রিপালস করবে, মানে হচ্ছে তারা একে অপরকে বিকর্ষণ করবে, তাই না? তারা কিন্তু কাছে আসবে না, বিকর্ষণ করবে। তো এই বিকর্ষণ বলটা কত? এই বিকর্ষণ বল হচ্ছে 4.5 × 10⁻⁻5 নিউটন। আমাকে বের করতে হবে এই চার্জের ভ্যালু। তো যেহেতু তারা সেম চার্জ বা সেম অ্যামাউন্ট অফ চার্জ, আমরা কী করবো, লিখবো Q1, এখানে Q1 আর Q2কে সেম লিখবো, মানে Q × Q, তাই না? তো এখান থেকে আমি লিখতে পারি এফের জায়গায় আমি কী লিখবো, 4.5 10⁻⁻5, সি হচ্ছে 9 × 10⁻9, উপর হচ্ছে কিউ স্কোয়ার আমাদের, আর ডি স্কোয়ার কত আমাদের, 2 × 10⁻³ হোল স্কোয়ার। ওকে, তাহলে আমাদের বের করতে হবে কি, এখানে বের করতে হবে আধানের মান, মানে হচ্ছে এই কিউ বের করতে হবে। সো আমরা যদি কিউ বের করতে চাই, আমাকে এটা আনতে হবে নিচে, আর এটা হচ্ছে উপরে। তো আমি লিখি, কী লিখবো, যে 4.5 10⁻⁻5 × 2 × 10⁻³ হোল স্কোয়ার, আর ডিভাইড হবে হচ্ছে 9 10⁻9 ইকুয়াল টু হচ্ছে কত আমার, কিউ স্কোয়ার। ক্লিয়ার? সো আমার কিউ ইকুয়াল টু কত আসবে, কিউ ইকুয়াল টু √ওভার এটা। তো আমরা যদি এখন এটা ক্যালকুলেট করি, আগে লিখে নেই যে কিউ স্কোয়ার কিউ ইকুয়াল টু আমার হচ্ছে √ওভার 4.5 10⁻⁻5 × 2 × 10⁻³ হোল স্কোয়ার, আর নিচে হবে কত, 9 × 10⁻9। ক্লিয়ার? সো আমরা যদি এখন এটা ক্যালকুলেট করি, পুরোটা √ওভার কত আসবে আমাদের আসবে হচ্ছে অ্যান্সার 1.41 10⁻⁻10 চার্জের ইউনিট কত, কুলম, তাই না? তার মানে হচ্ছে এখানে প্রত্যেকটা আধান বা চার্জের ভ্যালু হচ্ছে কত করে, 1.41 10⁻⁻10। ক্লিয়ার? তো খুবই সিম্পল একটা ম্যাথ, মানে হচ্ছে আমরা এই কুলম্বস লটা কীভাবে ইউজ করব সেটা বোঝার জন্য জাস্ট একটা ম্যাথ করলাম আমরা। তো এরপরে আমরা আমাদের নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, এবং হচ্ছে তড়িৎ প্রাবল্য, মানে হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটি। তো যেটা বলছিলাম, এই টপিকটা হচ্ছে এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক আর কি, এবং সেখান থেকে আমরা আরও ভালো ভালো ম্যাথ করবো, এবং এই ফর্মুলাটা আমাদের লাগবে। তো আমরা আমাদের এখন পরের টপিকে যাচ্ছি, তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড।